ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা ভাইব্রেশন বা কম্পন অধ্যায়ের পার্ট 3তে আলোচনা করব যে গান আমরা শুনি সেই গানের মধ্যে কি ফিজিক্স লুকিয়ে রয়েছে। হাই পিচ, লো পিচ, লাউডনেস, ইন্টেন্সিটি, টোন কোয়ালিটি। ঠিক আছে, তো প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ সাউন্ড সোর্স। সাউন্ড সোর্সকে বাংলায় বলা হয় শনক। সাউন্ড সোর্স এর এক্সাম্পল কি? বাংলায় কি বলা হয়? শনক। তাই এই ওয়ার্ডটা বারবার আসবে, তাই এটাকে বলা হয় সাউন্ড সোর্স। যেমন স্পিকার, স্পিকার একটা সাউন্ড সোর্স। তো সেই সাউন্ড সোর্স থেকে আমরা সাউন্ড জেনারেট হয় সাউন্ড সোর্স থেকে, এবং সেটা আমাদের কানে এসে পৌঁছায়। তো প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিউজিক্যাল সাউন্ড এবং নয়েজ কি। প্রথমত মিউজিক্যাল সাউন্ড এর বাংলা হচ্ছে সুরযুক্ত শব্দ, অর্থাৎ যে শব্দের মধ্যে সুর আছে, যেটা আমাদের শুনতে ভালো লাগে, কানে আরামদায়ক শব্দ, সেগুলো হচ্ছে মিউজিক্যাল সাউন্ড। আর নয়েজ কি? বুঝতেই পারছো, চেঁচামেচি নয়েজ, চিৎকার চেঁচামেচি, যেগুলো আমাদের কানে শ্রুতি কটু, শুনতে ভালো লাগে না, সেগুলোই নয়েজ। বোঝা গেছে? তো শনক বা স্পিকার যদি একটা পিরিয়ডিক বা রেগুলার ইন্টারভেলে কম্পিত হয়, তাহলে কিন্তু আমরা এই মিউজিক্যাল সাউন্ড পাবো, একটা রিদমে কম্পিত হচ্ছে। কিন্তু যদি হ্যাপাজার্ডলি কম্পিত হয়, তখন আমরা পাবো নয়েজ, চিৎকার চেঁচামেচি যেগুলো। দেখো সুরযুক্ত শব্দ কি বলছে, যে শনকের নিয়মিত বা পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের শুনে শ্রুতি মধুর লাগে, সেটাই সুরযুক্ত শব্দ বা মিউজিক্যাল সাউন্ড। আর নয়েজ কি? সুর বর্জিত শব্দ। শনকের অনিয়মিত বা অপর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ পাই, সেটা শ্রুতিকটু সুর বর্জিত শব্দ। সুরযুক্ত শব্দের এক্সাম্পল সবাই আমরা জানি, গিটার বাজাচ্ছে, যে সাউন্ডটা নির্গত হচ্ছে, কানে শুনতে ভালো লাগে। পিয়ানো, সেটাও মিউজিক্যাল সাউন্ডের এক্সাম্পল। কিন্তু যানজটে যখন গাড়িগুলো থাকে, হর্ন যদি সবাই বাজাতে শুরু করে, তাহলে সেটা হয়ে যাবে কি? নয়েজ। বা কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানে যে নয়েজ ক্রিয়েট হচ্ছে। তো এখানে সব সাউন্ড সোর্সের অনিয়মিত অপর্যাবৃত্ত কম্পনের ফলে হয়। এছাড়া যে বাজ পড়ার শব্দ, এটাও কিন্তু নয়েজের মধ্যে পড়ছে। গুলির আওয়াজ, ঠিক আছে, বা কোনো জায়গা থেকে একটা কাঁচের গ্লাস পড়ে গেল, যে ভেঙে যাওয়ার আওয়াজটা, সেগুলো সবই কিন্তু নয়েজ, যেগুলো আমাদের শুনতে ভালো লাগে না। এবার এই ব্যাপারটা পুরোটাই আমাদের হিউম্যান এয়ার বা কানের উপর ডিপেন্ড করছে, তাই না? কারো কোনো শব্দ শুনতে ভালো লাগে, কারো কোনো শব্দ শ্রুতিকটু লাগে। তো এটা পুরোপুরি একটা ব্যক্তি নির্ভর বিষয়, যে মিউজিক্যাল সাউন্ড এবং নয়েজ। যেমন ধরো রেল গাড়ি যখন রেল লাইনের ওপর দিয়ে ছুটে যাচ্ছে, চাকার তো একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা দেখবে একটা যদি রিদমে হয়, সেই আওয়াজটা হচ্ছে নয়েজ বা সুর বর্জিত শব্দ। কিন্তু সেটি যদি একটা রিদমে চলতে থাকে আওয়াজটা, তবে শুনতে ভালো লাগবে। বা টিনের চালে যখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, সেটা যদি একটা রিদমে পড়তে থাকে, দেবে শুনতে ভালো লাগবে। অর্থাৎ সুর বর্জিত শব্দ সুরযুক্ত শব্দও হতে পারে, কিন্তু সেটা যদি রিদমে বা একটা পিরিয়ডিক ইন্টারভেলে শুনতে পাই আমরা, তবে। বুঝতে পারলে? নেক্সট আমরা আসছি টোন এবং নোট বলতে কী বোঝো। প্রথমে আসছি সুর, যেটাকে বলা হচ্ছে নোট, আর স্বর, গলার স্বর বলি আমরা, সেটা হচ্ছে নোট। তাহলে আমরা এবার দেখলাম যে কি মিউজিক্যাল সাউন্ড এবং নয়েজ। আমরা এই নয়েজ নিয়ে আর কোনো চিৎকার চেঁচামেচি করবো না, নয়েজ নিয়ে আর আলোচনা করবো না। এবার আমরা ঢুকে যাচ্ছি এই মিউজিক্যাল সাউন্ড এই পার্টটাতে। তারই অংশ হিসাবে সুর এবং স্বর। তো সুর কি? সুর হচ্ছে ওই যে সুরযুক্ত শব্দ, সেই সুরযুক্ত শব্দ যদি একটা মাত্র ফ্রিকোয়েন্সি যুক্ত হয়, তার কম্পাঙ্ক সিঙ্গেল, একটাই ফ্রিকোয়েন্সি রয়েছে, তখন সেটাকে আমরা বলবো সুর। স্বর কি? অনেকগুলো সুর মিলে তৈরি করে স্বর। যে সুরযুক্ত শব্দে বিভিন্ন কম্পাঙ্কের একাধিক শব্দ মিশে থাকে, সেটাকে আমরা স্বর। ভুলে গেলে কীভাবে মনে রাখবে? ইংরেজিটা মনে রাখো নোট, NOT। এন হচ্ছে এন দিয়ে ধরো নাম্বার, ও দিয়ে অফ, টি দিয়ে টোন। তাহলে নাম্বার অফ টোন মানে অনেকগুলো টোন একসাথে মিলে তৈরি করছে নোট। যেমন ধরো 10 হার্জ, 20 হার্জ, 30 হার্জ। তাহলে এই প্রত্যেকটা একটাকে আমরা কি বলবো? টোন বলবো। কিন্তু এই পুরো যে সেটটা, এই সেটটাকে আমরা বলবো নোট।
কারণ অনেকগুলো ফ্রিকোয়েন্সি এখানে রয়েছে। এই যে টোন যেহেতু সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, এটা তৈরি হয় কিন্তু কোনো একটা সনক বা সাউন্ড সোর্সের সিম্পল হারমোনিক মোশনের জন্য। কম্পনটা হয় তার সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স যে রিলেশন সেটা মেনে চলে। কিন্তু স্বরের ক্ষেত্রে অনেক কম্পাঙ্ক মিশে থাকে, সেক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স হারমোনিক মোশন করে সাউন্ড সোর্সটি বা স্পিকারটি। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লেক্স জটিল পর্যাবৃত্ত গতি। তো এখানে এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্সের জায়গায় কে এক্স টু দি পাওয়ার 3 হয়, বা বলতে পারো কে এক্স টু দি পাওয়ার 5 অড ইন্টিজারগুলো হতে পারে। তো এটা কমপ্লেক্স একটা। ক্লিয়ার? তাহলে সুর হচ্ছে বিশুদ্ধ আর স্বর হচ্ছে অনেকগুলো মিশে আছে। এটা ঠিক এই রকম ব্যাপারটা। স্বরটাকে বা নোটটাকে আমরা কি করতে পারি, একটা সাদা লাইটের সাথে তুলনা করতে পারি, সাদা আলো। এটা হচ্ছে স্বর, এর অ্যানালগাস। কিন্তু সুর সেটা হচ্ছে ওই সাদা আলোর মধ্যে যে 7টি কালার রয়েছে, সেই 7টা ইন্ডিভিজুয়াল কালারগুলো হচ্ছে সুর। বোঝা গেছে? নেক্সট আমরা এবার এই সুরটা গেল, এবার স্বরটাকে নিয়ে আমরা পড়ব। স্বরের মধ্যে অনেক ফ্রিকোয়েন্সি রয়েছে। তো কি রয়েছে? প্রথমে রয়েছে মূল সুর, উপসুর, সমমেল এবং অষ্টক। এই 4টে জিনিস আমরা দেখব। মূল সুরের ইংরাজি হচ্ছে ফান্ডামেন্টাল টোন, ওভারটোনস হচ্ছে উপসুর, হারমোনিক্স সমমেল, অক্টেভ হচ্ছে অষ্টক। এক্সাম্পলের মাধ্যমে বুঝব। প্রথম দেখো 5টা সেট নিয়েছি কিসের? ফ্রিকোয়েন্সির। তো এক একটা এই ফ্রিকোয়েন্সির সেট এক একটাকে বলা হবে কি টোন, আর পুরো সেটটাকে আমরা কি বলবো? নোট বা স্বর। এর মধ্যে সবথেকে কম ফ্রিকোয়েন্সি কোনটা দেখো? 110, সবথেকে কম। তাহলে মিনিমাম ফ্রিকোয়েন্সি যুক্ত যে শব্দ বা টোন, সেটাকে আমরা বলবো ফান্ডামেন্টাল টোন বা মূল সুর। ফান্ডামেন্টাল টোন বা মূল সুর। বাকি যা পড়ে আছে ইন্ডিভিজুয়ালি, মূল সুর ছাড়া বাকি যে ফ্রিকোয়েন্সিগুলো পড়ে রয়েছে ইন্ডিভিজুয়ালি, তাদেরকে আমরা বলবো কি? উপসুর বা ওভারটোনস। তো এটাকে বলা হবে কি? ফার্স্ট ওভারটোন বা প্রথম উপসুর। এটা একইভাবে সেকেন্ড ওভারটোন, এটা থার্ড ওভারটোন, এটা ফোর্থ ওভারটোন। ঠিক আছে? তাহলে কি বললাম? মূল সুর হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি, আর সেটা বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে থাকছে ইন্ডিভিজুয়ালি, সেগুলো হচ্ছে ওভারটোনস। নেক্সট পয়েন্ট হচ্ছে সমমেল বা হারমোনিক্স। দেখো মূল সুরের সরল গুণিতকে কিছু রয়েছে। সরল গুণিতক মানে কি? 1 গুণ, 2 গুণ, 3 গুণ, কখনো ফ্র্যাকশানে হবে না, 1.5 টাইমস এরকম নয়। দেখো 110-এর ডবল 220, তার 3 ডবল 320, 330, 440, 550। তাহলে ফান্ডামেন্টাল টোন মানে এগুলোকে বলা হবে কি? হারমোনিক্স। যদি ইন্টিগ্রাল মাল্টিপলে থাকে তাহলে ফান্ডামেন্টাল টোন এটা 1 গুণ, তাহলে যত গুণ হবে সেই সংখ্যাটাই হয়ে যাবে হারমোনিক্স নাম্বার। তো 110 আজকে বলা হবে কি? ফার্স্ট হারমোনিক্স বা সমমেল। ঠিক আছে? এটা তাহলে দ্বিগুণ, এটা হবে সেকেন্ড হারমোনিক্স, এটা থার্ড, একইভাবে এটা ফোর্থ হারমোনিক্স, এটা ফিফথ হারমোনিক্স। বোঝাতে পেরেছি? তাহলে ফান্ডামেন্টাল টোন পেলাম, ওভারটোনস পেলাম, হারমোনিক্স পেলাম। আর কি পড়ে রয়েছে? অষ্টক বা অক্টেভ। অক্টেভ সিম্পল কি? মূল সুরের জাস্ট ডবল কোন ফ্রিকোয়েন্সিটা আছে চেক করো, সেটাই হচ্ছে তার অক্টেভ। তাহলে 220 হচ্ছে তার ডবল, এটাকে আমরা বলবো অক্টেভ। বোঝা গেছে? এই হচ্ছে পুরো কাহিনী। এবার একবার ডেফিনেশনটা একবার দেখে নিই, তারপর আবার এখানে ফিরে আসছি। দেখো প্রথমে বলছে মূল সুর কি? কোনো স্বরে উপস্থিত সর্বনিম্ন কম্পাঙ্কযুক্ত যে সুর, সেটাকে বলা হবে মূল সুর। মানে একটা নোট দিয়েছে, সেই নোটের মিনিমাম ফ্রিকোয়েন্সির যে টোন রয়েছে সেটাই মূল সুর বা ফান্ডামেন্টাল টোন। উপসুর, কোনো স্বরে উপস্থিত মূল সুর ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো সবই উপসুর। সমমেল, স্বরের মধ্যে যেসব উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, তখন হচ্ছে সমমেল বা হারমোনিক্স। অষ্টক হচ্ছে স্বরের মধ্যে যে উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ, তাদের বলা হবে অষ্টক। এই অষ্টককে বলা হয় দ্বিতীয় সমমেল। দেখো ম্যাচ করছে কিনা। এই হচ্ছে অক্টেভ আর এই হচ্ছে সেকেন্ড হারমোনিক্স। তাহলে অক্টেভ আর সেকেন্ড হারমোনিক্স কিন্তু সেম, অবশ্যই, কারণ দ্বিগুণ হলে অক্টেভ বলা হবে, আর দ্বিগুণ মানেই তো সেকেন্ড হারমোনিক্স।
তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে ফার্স্ট ওভারটোন সমান কিন্তু সেকেন্ড হারমোনিক্স, থার্ড ওভারটোন সেকেন্ড ওভারটোন থার্ড হারমোনিক্স, থার্ড ওভারটোন ফোর্থ হারমোনিক্স, এক ঘর করে বেশি রয়েছে। তাহলে এখান থেকে বলতে পারো হারমোনিক্সের নাম্বার সমান হচ্ছে ওভারটোন এর নাম্বার প্লাস 1। ওভারটোনের সাথে এক যোগ করলে হারমোনিক্স নাম্বার পেয়ে যাবে। যেমন ফিফথ ওভারটোন যদি থাকতো কি হতো, সিক্সথ হারমোনিক, অর্থাৎ ফিফথ ওভারটোন সমান সিক্সথ হারমোনিক্স, অর্থাৎ nth ওভারটোন সমান n+1 হারমোনিক্স। একইভাবে এখান থেকে এই দুটো থেকে অ্যানালজি টানতে পারি যে সেকেন্ড হারমোনিক্স আর অক্টেভ সমান, তাই না? সেকেন্ড হারমোনিক্স এটাই সমান হচ্ছে অক্টেভ। আরেকটা কি, ফান্ডামেন্টাল টোন আর ফার্স্ট হারমোনিক সমান, বুঝতে পারছো তো? যেটাই ফান্ডামেন্টাল সেটাই এক গুণ, অর্থাৎ ফার্স্ট হারমোনিক সমান। ওকে, আশা করছি ক্লিয়ার। নেক্সট আমরা যাই। দেখো এখানে এটাই লিখেছি যে ফার্স্ট হারমোনিক যেটাই ফান্ডামেন্টাল টোনস বা মূল সুর সেটাই ফার্স্ট হারমোনিক, কিন্তু সেটা ওভারটোন নয়। দেখো ওভারটোন এখানে ডিফাইন নয়, নট অ্যান ওভারটোন। ওভারটোন শুরু হচ্ছে সেকেন্ড হারমোনিক্স থেকে। তাহলে ফার্স্ট ওভারটোন সেকেন্ড হারমোনিক্স, সেকেন্ড ওভারটোন থার্ড হারমোনিক, এক ঘর করে বেশি 3F হয়ে গেল। থার্ড ওভারটোন ফোর্থ ফিফথ, বুঝতে পেরেছো? নেক্সট দেখো লোয়ার নোট আর হায়ার নোট। আমরা বলি না একজন লোয়ার নোটে গাইছে একজন হায়ার নোটে গাইছে, লোয়ার নোট আর হায়ার নোট কী ব্যাপারটা? যদি লোয়ার নোট 220 হার্জ হয় তাহলে হায়ার নোট হবে তার জাস্ট ডাবল, যেটাকে আমরা বলি অক্টেভ। 1 অক্টেভ অ্যাবাভ লেখা আছে দেখো, ঠিক? তাহলে 440 হার্জ হবে, জাস্ট ডবল। তাহলে ফ্রিকোয়েন্সি রেশিও 2:1। একইভাবে 256 হার্জের যদি কোনো গান হয় 512 হার্জ হবে তার অক্টেভ। ক্লিয়ার হয়েছে? নেক্সট মিউজিক্যাল স্কেল বা স্বরগ্রাম, কি ব্যাপারটা কি? এটা একটা ফ্রিকোয়েন্সির একটা মানে ক্রমানুসারে সাজানো হয়েছে। ধরো F0, F1, F2, F3 এগুলো হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি সেট, এবং এগুলোকে আমরা ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে এইভাবে সাজিয়েছি। ঠিক আছে, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে এরকম সাজানো আছে। মানে F0কে আমরা বলি সূচনা সুর, মানে যে ফ্রিকোয়েন্সি দিয়ে সুর শুরু হচ্ছে সূচনা সুর। আর লাস্ট যে থাকবে ধরো F3 ধরো লাস্ট ফ্রিকোয়েন্সি, এটা হবে এই সূচনা সুরের অষ্টক বা অক্টেভ, মানে জাস্ট তার ফ্রিকোয়েন্সি ডাবল হবে। তাহলে এই সেটটাকে যদি তুমি পরপর বাজাতে থাকো F0, F1, F2, F3, তাহলে এটা শুনতে খুবই শ্রুতি মধুর লাগবে, বুঝতে পেরেছো? তো এটা একটা মিউজিক্যাল স্কেল, যেখানে নিচেরটা হচ্ছে সূচনা সুর, উপরেরটাকে আমরা বলি সূচনা সুরের অক্টেভ। তাহলে এদের F3 আর F0 যে ফ্রিকোয়েন্সি এদের রেশিও হবে 2:1। ক্লিয়ার? নেক্সট আমরা সারেগামা পাতে আসছি, যেটাকে আমরা বলি ডায়াটনিক স্কেল বা সপ্ত সুর স্বরগ্রাম। দেখো সা রে গা মা পা ধা নি, আরেকবার সাটা রিপিট করছে, প্রথম যেটা দ্বিতীয় লাস্ট সা রিপিট হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম সা এর ফ্রিকোয়েন্সি যদি 256 হার্জ হয় 256 হার্জ, আর লাস্ট সা এর ফ্রিকোয়েন্সি হবে কি, এর অষ্টক ডবল কত হয় 512 হার্জ। তাহলে এই পুরোটাকে বলা হবে মিউজিক্যাল স্কেল। তাহলে এর ফ্রিকোয়েন্সি রেশিও 1:1, আর লাস্টেরটা দেখো 2:1, কারণ অষ্টক এটা। আর মাঝে যা আছে 1 আর 2 এর মধ্যেই রেশিওগুলো 9:8, 9কে 8 দিয়ে ভাগ করে দেখো 1 পয়েন্ট সামথিং আসবে, এগুলো সবই 1 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, তাহলে সা রে গা মা পা ধা নিশা, প্রথম সা আর দ্বিতীয় সা এদের মধ্যে ফ্রিকোয়েন্সি রেশিও 2:1। ঠিক, এবার মিউজিক্যাল সাউন্ডের কিছু বৈশিষ্ট্য বা সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য আমরা দেখব। লাউডনেস, ইন্টেন্সিটি, পিচ বা তীক্ষ্ণতা, টিম্বার বা গুণ বা জাতি। ওকে, প্রথমে আমরা লাউডনেসে আসছি। হোয়াট ইজ লাউডনেস, যার বাংলা হচ্ছে কি প্রাবল্য। ব্যাপারটা কি দেখো, লাউডনেস বলতে বোঝাচ্ছে যে শব্দ কতটা জোরে কানে এসে পৌঁছাচ্ছে। এটা ধরো কান, সে কানে কতটা জোরে সাউন্ড এসে পৌঁছাচ্ছে সেটাকে আমরা বলবো লাউডনেস, মানে কতটা এনার্জি কানে আসছে।
কারো লাউডনেস বেশি হতে পারে, মানে খুব জোরে একটা গান বাজছে, বলবো কানে বেশি এনার্জি আসছে। কারো লাউডনেস কম হতে পারে, ফিস ফিস শব্দ যখন আমরা বলি তখন লাউডনেস কম, লাউডনেস বেশি, এরকম হতে পারে, ঠিক আছে। এবার এই লাউডনেস তাহলে কি বললাম, যে কতটা শব্দ আমাদের কানে এসে আসছে সেটা বোঝাচ্ছে। এই লাউডনেস আবার ডিপেন্ড করে কার ওপর, তীব্রতার ওপর। তীব্রতা বলতে কি, ইন্টেন্সিটি, অর্থাৎ শব্দের ইন্টেন্সিটি যদি বাড়ে অবশ্যই লাউডনেস বাড়বে, ইন্টেন্সিটি যদি কমে লাউডনেস কমবে, ঠিক। তাহলে লাউডনেস, ইন্টেন্সিটি কি, ইন্টেন্সিটি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে আমরা মেজার করতে পারি, ইন্টেন্সিটি কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু লাউডনেস হচ্ছে একটা সাবজেক্টিভ টার্ম, মানে এটা আমরা ব্যক্তি নির্ভর। কারো কাছে শব্দ বেশি মনে হতে পারে, যেমন ডিজে বক্সের সামনে কয়েক অ্যালকোহলিক ব্যক্তি নাচ করছে, তাদের কাছে সেই লাউডনেসটা কম মনে হবে, কিন্তু কোনো এক হার্টের পেশেন্ট তার কাছে একদম লাউডনেস হাই মনে হবে। এটা একটা সাবজেক্টিভ কেস, বুঝতে পেরেছ? এবং সে ডিপেন্ড করছে ইন্টেন্সিটির উপর, কিন্তু ডাইরেক্টলি ডিপেন্ড করছে না, মানে ইন্টেন্সিটি দ্বিগুণ করলাম লাউডনেস যে দ্বিগুণ হয়ে গেল এমনটা নয়। তাহলে স্যার কি, আগে ইন্টেন্সিটির সংজ্ঞাটা দিয়ে নিই। দেখো কি করছি, ধরো শব্দ বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে ট্রাভেল করছে, সাউন্ড এনার্জি। তো একটা একক ক্ষেত্রফল আমরা নিলাম যার দৈর্ঘ্য 1 মিটার, ধরো দৈর্ঘ্য প্রস্থ 1 মিটার করে, তাহলে 1 মিটার স্কোয়ার হচ্ছে তার এরিয়া। তাহলে একটা একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে সাউন্ড এনার্জি এসে পড়লো, তাহলে 1 সেকেন্ডে কতটা এনার্জি এই লম্বভাবে ক্রস করে বেরিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। শুধু সাউন্ড নয়, লাইটের ক্ষেত্রেও তাই। ইন্টেন্সিটির ফর্মুলা এটা, ইন্টেন্সিটিকে আই দিয়ে লিখছি, তাহলে ইউনিট এরিয়ার মধ্য দিয়ে লম্বভাবে ইউনিট টাইমে কতটা এনার্জি ক্রস করছে, এটাই হচ্ছে তার ম্যাথামেটিক্যাল ডেরিভেশন। এনার্জি আপন এরিয়া ইন্টু টাইম। এনার্জি আপন টাইমকে তুমি লিখতে পারো কি, পাওয়ার বাই এ হচ্ছে এরিয়া, এটা হচ্ছে ইন্টেন্সিটি। তো এর একক কী হবে, পাওয়ারের হচ্ছে ওয়াট, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার হচ্ছে ইন্টেন্সিটির ইউনিট। সংজ্ঞাটা আরেকবার দেখে নিই। শব্দ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে তার ইন্টেন্সিটি বা তীব্রতা, এবং এর একক ওয়াট প্রতি মিটার। এবার লাউডনেস ইন্টেন্সিটি বললাম না, লাউডনেস ইন্টেন্সিটির উপর কী করছে, ডিপেন্ড করছে। তাহলে এদের মধ্যে একটা রিলেশন রয়েছে। লাউডনেসকে আমরা ডাইরেক্ট বার করতে পারি না, তুলনা করে বার করি। তো লাউডনেসকে যদি এল বলি, ইন্টেন্সিটিকে যদি আই বলি, এদের মধ্যে লগারিদমিক সম্পর্ক বর্তমান। তাহলে এল লাউডনেস সমান কোনো একটা কনস্ট্যান্ট কে ইন্টু লগ ইন্টেন্সিটি আই। কে হচ্ছে কনস্ট্যান্ট, যেটা কানের যে সংবেদনশীলতা তার উপর ডিপেন্ড করে, কানের উপর ডিপেন্ড করে এই কনস্ট্যান্টটা। এই সূত্রের একটা নাম আছে, ওয়েভার ফেকনার সূত্র বলা হয়, ঠিক। এবার আসছি লাউডনেসের লেভেল, লাউডনেস লেভেল বা প্রাবল্য স্তরের একক। এ দুটো একক আমরা পড়ব। 1 নম্বর হচ্ছে ফন, PHON, 2 নম্বর হচ্ছে শোন, SHON। ফন এবং শোন কী করা হয় দেখো, প্রাবল্য স্তর লাউডনেস লেভেলের একক হচ্ছে ফন। এটা একটা অনুভূতি, আমরা প্রথমেই বলেছি যে লাউডনেস কি, এটা একটা সেন্সেশন কানের বা অনুভূতি, তাই এটার পরম মান আমরা বার করতে পারবো না, অ্যাবসলিউট ভ্যালু কিন্তু আমরা বার করতে পারবো না, আমরা কম্পেয়ার করতে পারবো লেভেলের। কিভাবে কম্পেয়ার করা হয়, সে কম্পেয়ার করার জন্য সায়েন্টিস্টরা একটা লেভেল ধরে নিয়েছে, যেটা হচ্ছে 1 কিলো হার্জ বা 1000 হার্জের একটা সাউন্ড ফ্রিকোয়েন্সি রয়েছে। 1000 হার্জের একটা সাউন্ডের ফ্রিকোয়েন্সি রয়েছে, সাউন্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000 হার্জ। সেই 1000 হার্জের সাউন্ডের যদি ইন্টেন্সিটি লেভেল যদি 1 ডেসিবেল হয়, তাহলে লাউডনেস লেভেলকে বলা হবে 1 ফন। কি বললাম, ইন্টেন্সিটির একক হচ্ছে ডেসিবেল, ঠিক আছে। ইন্টেন্সিটি লেভেলের কি বললাম, একটা সাউন্ড সোর্স, প্রথমত একজন সুস্থ ব্যক্তি আছে যে কানে ভালো শুনতে পায়,
সে একটা 1000 হার্জের সাউন্ড শুনলো, ফ্রিকোয়েন্সির 1000 হার্জ ফ্রিকোয়েন্সির একটা সাউন্ড যার ইন্টেন্সিটি হচ্ছে 1 ডেসিবেল, সেটা কানে শুনলো, তাহলে সে বলে দেবে সেটা 1 ফন লাউডনেস লেভেল। বুঝতে পেরেছ? অর্থাৎ যদি এক ব্যক্তি ধরো একটা সাউন্ড আছে যার ফ্রিকোয়েন্সি 1000 হার্জ, সে তার ইন্টেন্সিটি লেভেল হচ্ছে 50 ডেসিবেল, তাহলে কত ফোনের সাউন্ড ইন্টেন্সিটি লাউডনেস লেভেলের সাউন্ড সে শুনবে? 50 ফন। জাস্ট একের জায়গায় 50 আসছে তাই 50 ফন। এটা হচ্ছে তার কি ফ্রিকোয়েন্সি সাউন্ডের, এটা কি ইন্টেন্সিটি লেভেল, ইন্টেন্সিটি লেভেল। আর এই ফনটা কি বেরোলো? লাউডনেস লেভেল। এই টার্মগুলো ভালোভাবে দেখবে। ক্লিয়ার? তাহলে এক ব্যক্তির কাছে যদি একটা ডিপ বেস এর গান চালানো হয়, ডিপ বেস এর ফ্রিকোয়েন্সি কি হয়? মোটামুটি 100 হার্জ। ফ্রিকোয়েন্সি যদি 100 হার্জ হয় তখন সেটা 50 ডেসিবেলের যদি সাউন্ড ইন্টেন্সিটি লেভেল হয় তখন কিন্তু লাউডনেস লেভেল 50 50 ফন হবে না, তার থেকে বেশি হবে। মানে একটা যেটা রিয়েল লাইফ বলছি, একটা গান চলছে শুধু বাঁশির উপর বা সেতার বা গিটারের ওপর, সেটা শুনতে খুব জোরালো সাউন্ড হচ্ছে, কিন্তু যখনই ওই একই ইন্টেন্সিটির 50 ডেসিবেল ইন্টেন্সিটির একটা বেস ডিপ বেসযুক্ত গান চালাবে দেখবে খুব আস্তে আস্তে বাজবে, তোমাকে ভলিউমটাকে আর একটু বাড়াতে হবে। মানে কান আমাদের এটাকে 50 ফন হিসাবে রেজিস্টার করবে না, আরও বেশি 70-80 এরকম রেজিস্টার করবে। বুঝতে পেরেছো? তাই লাউডনেস হচ্ছে একটা সাবজেক্টিভ টার্ম। এটা হলো ফন। এবার আসছি শোন। ওই একইভাবে একটা সাউন্ড যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000 হার্জ বা 1 কিলো হার্জ, সেই সাউন্ডটা যদি ইন্টেন্সিটি লেভেল ধরো 40 ডেসিবেল হয়, তাহলে সেই সাউন্ডটা ওই ব্যক্তি শুনতে পাচ্ছে, সে বলে দেবে এটা 1 শোন। অর্থাৎ 1 শোন সমান হচ্ছে 40 ফন। বুঝতে পেরেছ? 1 শোন হচ্ছে 40 ফন। অর্থাৎ স্বাভাবিক শ্রবণ ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি 2 কানে যদি 1000 হার্জ কম্পাঙ্কে 40 ডেসিবেল তীব্রতা বিশিষ্ট শব্দ আপতিত হয়, তাহলে এই ব্যক্তি যে প্রাবল্য শুনতে পান তাকে 1 শোন বলা হয়। এই শোন এককটা ব্যবহার করা হয় সুর বর্জিত শব্দের স্তরকে বোঝানোর জন্য, যেখানে নয়েজ রয়েছে যে শব্দতে। এবার শোন আর ফোনের মধ্যে একটা রিলেশন রয়েছে। দেখো, শোন বার করতে গেলে কি করতে হবে? 2 টু দি পাওয়ার ফোন -40/10। এবার 40 ফন ধরো আছে, সমান কত শোন বার করছো? তো এই ফনের জায়গায় 40 বসাই, 2 টু দি পাওয়ার 40 -40/10, 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। দেখো 1 শোন। তাহলে 50 ফন সমান কত? 2 টু দি পাওয়ার 50 - 40 মানে 10, নিচে 10 আছে 2 শোনস। 60 যদি বসাই 60 - 20/10, 2 টু দি পাওয়ার 2 মানে 4 শোন। বুঝতে পেরেছো? এই হচ্ছে রিলেশন। নেক্সট আমরা ইন্টেন্সিটি লেভেল। এবার তীব্রতার স্তর পরিমাপের একক হচ্ছে বেল। ঠিক আছে? বেল। আমাদের কান একটা ইন্টেন্সিটির একটা রেঞ্জ কিন্তু শুনতে পায়। লোয়ার রেঞ্জ আছে, তার হায়ার রেঞ্জ আছে। এই যে লোয়ার রেঞ্জ যেটা আমরা শুনতে পাই, যেটাকে বলা হয় 0 লেভেল ইন্টেন্সিটি বা সূচনা ইন্টেন্সিটি। 0 লেভেল ইন্টেন্সিটি, এটাকে I0 দিয়ে ডিনোট করা হয়। আর যেটা রেঞ্জের একদম শেষে থাকবে সেটাকে বলা হয় সহনসীমা। ঠিক আছে? বা অনুভূতি সীমা, যেটা আমরা সহ্য করতে পারবো যতটা পর্যন্ত, সহনসীমা বা অনুভূতি সীমা। এবার আমাদের স্ট্যান্ডার্ড সাউন্ডের ধরা হয়েছে ফ্রিকোয়েন্সি 1000 হার্জ। তো 1000 হার্জ ফ্রিকোয়েন্সির I0 এর ভ্যালু হয় 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কোয়ার, ইন্টেন্সিটির একক। আর এইখানে যে সহনসীমা এটা, এবং এটা হয় 1 ওয়াট পার মিটার স্কোয়ার। এতটা পর্যন্ত আমরা ভালোভাবে শুনতে পারবো। এর বেশি যদি হয়ে যায় ইন্টেন্সিটি লেভেল, কানে যন্ত্রণা শুরু হবে। ঠিক? মনে করো কোনো একটা ইন্টেন্সিটি এই জায়গায় রয়েছে I, তাহলে ইন্টেন্সিটি লেভেলের যে পার্থক্য
তীব্রতা লেভেলের পার্থক্য। তাহলে ইন্টেন্সিটি লেভেলের যে পার্থক্য সেটাকে আমরা বিটা দিয়ে ডিনোট করি। ডিফারেন্স ইন ইন্টেন্সিটি লেভেল। বিটাকে আমরা লিখতে পারি লগারিদম ফাংশন বেস 10 আই বাই আই নট। এটা হচ্ছে ফর্ম, যেখানে আই নট হচ্ছে জিরো লেভেল ইন্টেন্সিটি, আই হচ্ছে যেটা বার করতে চাইছি, যে ইন্টেন্সিটিটা প্রোভাইড করবে সেটা। তাহলে ইন্টেন্সিটি লেভেলের ডিফারেন্স, এটা ফর্মুলা। এবার আমরা জানি 1 বেল সমান হয় 10 ডেসিবেল। বেল একটা বড় ইউনিট, তাই আমরা ডেসিবেলে প্রকাশ করি। তাই এই ইন্টেন্সিটি লেভেল বিটা এর ফর্মুলা হয়ে যাবে 10, বেলটাকে সরিয়ে ডেসিবেল করছি, 10 লগ বেস 10 আই আপন আই নট। এটাই হচ্ছে, এবং যেটা আসবে সেটা আসবে ডেসিবেলে, উত্তরটা আসবে ডেসিবেল। অর্থাৎ বিটা হচ্ছে ডেসিবেলে আছে, আইগুলো হয়েছে ওয়াট পার মিটার স্কোয়ারে। ঠিক, তাহলে দেখো স্পষ্টতই যদি ইন্টেন্সিটিকে আমি দ্বিগুণ করে দিই, অর্থাৎ আই সমান মনে করো রেফারেন্স যেটা আছে তার দ্বিগুণ করলাম 2 আই নট, তাহলে কী হবে দেখো, বিটা সমান 10 লগ বেস 10 2। তাহলে লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3, তাহলে 10 ইন্টু 0.3 অর্থাৎ 3। তাহলে যদি আমি ইন্টেন্সিটিকে দ্বিগুণ করে দিই, তাহলে আমার ইন্টেন্সিটি লেভেলের পার্থক্য হয়ে যাবে 3 ডেসিবেল। ক্লিয়ার? একইভাবে যদি ইন্টেন্সিটিকে যদি আমি 100 টাইমস অফ আই নট করে দিই, তখন বিটা কি আসবে দেখো, 10 লগ বেস 10 100। লগ 100 কত হয় 2, আর 2 10 বাইরে আছে, 10 দুগুণে 20, তাহলে 20 ডেসিবেল। তাহলে 100 যদি আমরা ইন্টেন্সিটি বাড়াই তো ইন্টেন্সিটি লেভেল 20 ডেসিবেল বাড়বে। একইভাবে তুমি 1000 নাও, 3 ডেসিবেল 30 ডেসিবেল বাড়বে। বুঝতে পেরেছো? তাহলে যদি আমি 1 ডেসিবেল বাড়াতে 1 ডেসিবেল ইন্টেন্সিটি লেভেল চেঞ্জ করতে চাই, তাহলে ইন্টেন্সিটি কত হতে হবে এটা যদি আমি একটু ক্যালকুলেট করতে চাই, অর্থাৎ আমি বলতে চাইছি বিটার ভ্যালু হচ্ছে 1 ডেসিবেল। ঠিক আছে, আমি বার করতে চাইছি আই কী হবে, ইন্টেন্সিটি কি চেঞ্জ হবে। দেখো, তাহলে বিটা সমান 1 সমান 10 লগ বেস 10 আই বাই আই নট। তাহলে এখান থেকে আই আপন আই নট সমান অ্যান্টি লগ অফ 0.1, 10টা ওদিকে গেলে 0.1 হবে। তাহলে আই সমান অ্যান্টি লগ অফ 0.1 এর ভ্যালু আছে 1.259 অফ আই নট, টেবিল থেকে তুমি পেয়ে যাবে। তাহলে আই সমান 1.259 আই নট। এটাকে যদি পার্সেন্টেজে চেঞ্জ করো তাহলে এটা পাবে 125.9% অফ আই নট। তাহলে কত বেড়েছে, 100 যদি একে বাদ দাও, দেখো এক্সট্রা হচ্ছে 25.9%, এটা ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে এটাকে নিয়ারলি আমি বলতে পারি 26%। তাহলে যদি ইন্টেন্সিটি 26% বাড়ায় তাহলে ইন্টেন্সিটি লেভেল 1 ডেসিবেল বাড়বে। বুঝতে পেরেছো? তীব্রতার পরিবর্তন 26% হলে তীব্রতার স্তরের পরিবর্তন হবে 1 ডেসিবেল। আশা করছি বোঝা গেছে। একটা এক্সাম্পল যদি করি, এক্সাম্পলগুলো ওই একটাই ফর্মুলা, ইজি। ধরো একটা 60 ডেসিবেল শব্দের তীব্রতা বার করতে দিয়েছে। তাহলে একটা শব্দের তীব্রতা কত, যেখানে তার তীব্রতার লেভেল হচ্ছে 60 ডেসিবেল। জাস্ট পুট করো 60 সমান 10 লগ বেস 10 আই আপন আই নট। তাহলে এখান থেকে লগ বেস 10 আই বাই আই নট সমান পাচ্ছি 6, অর্থাৎ আই বাই আই নট এটা সমান পাবো 10⁻6। তাহলে আই সমান আই নটের ভ্যালু আমরা জানি 10⁻−12 ইন্টু 10⁻6 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে 10⁻6 মাইনাসে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তার ইন্টেন্সিটি। এইভাবে তুমি প্রবলেমগুলো করতে পারো। এবার এই যে লাউডনেস ইন্টেন্সিটি নিয়ে এত আলোচনা হলো, তাদের মধ্যে কিছু ডিফারেন্স আমরা যদি একটু দেখে নিই।
তো প্রথমে সংজ্ঞাগুলো লিখে দাও। তীব্রতা, যেটাকে আমরা বলছি ইন্টেন্সিটি, কি শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে থাকা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত পরিমাণ শব্দ শক্তি যাচ্ছে সেটাই হচ্ছে তার ইন্টেন্সিটি বা তীব্রতা। কিন্তু প্রাবল্য বলতে বোঝায় শব্দ কতটা জোরে বোঝাচ্ছে। তীব্রতা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে আমরা পরিমাপ করতে পারবো, এনার্জি আপন এরিয়া ইন্টু টাইম, এটা হচ্ছে তার ফর্মুলা। কিন্তু প্রাবল্য একটা অনুভূতি, সেনসেশন, একে পরিমাপ করা যায় না। তীব্রতা যদি কজ হয়, প্রাবল্য হচ্ছে তার এফেক্ট, মানে আগে তীব্রতা বাড়া কমা করলে তারপরে প্রাবল্য বাড়া কমা করবে। এটা দেখো ইন্টারেস্টিং পয়েন্ট, দুটি শব্দের কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি খুব বেশি পার্থক্য থাকলেও তীব্রতা সমান হতে পারে। ধরো একটা শব্দ 1000 হার্জ আছে আর একটা শব্দ 100 হার্জের ফ্রিকোয়েন্সি যুক্ত রয়েছে, তাহলে এদের ইন্টেন্সিটি সমান হতেই পারে। অ্যাম্প্লিটিউড যদি সমান হয় ইন্টেন্সিটি সমান হয়ে যাবে। কিন্তু লাউডনেসের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য আছে কম্পাঙ্কর। এই দুটো এক্সাম্পলই ভাবো, 1000 আর 100 হার্জ, একই তীব্রতা, এদের ইন্টেন্সিটিও আমি বলে দিলাম সেম, কিন্তু শ্রোতার কাছে বিভিন্ন প্রাবল্যের মনে হতে পারে। এই একটা এক্সাম্পল তোমায় দিলাম, এটা বলেছিলাম না ডিপ বেস, তাহলে ডিপ বেস এর সাউন্ড আর একটা ট্রাভেলযুক্ত যে সাউন্ড যেগুলোকে আমরা বলি, তাদের ইন্টেন্সিটি সেম হলেও ডিপ বেসটা তুমি কিন্তু কানে যখন শুনবে কম প্রাবল্যের মনে হবে, তোমাকে সাউন্ড বাড়াতেই হবে ম্যাচ করার জন্য। সুতরাং শব্দের প্রাবল্য কম্পাঙ্কের উপরও ডিপেন্ড করে, তাই জন্য 1000 হার্জকে রেফারেন্স নেওয়া হয়। তীব্রতা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, কিন্তু প্রাবল্য শ্রবণ ইন্দ্রিয়র একটা বিশেষ, কানে শোনার একটা বিশেষ অনুভূতি। ইন্টেন্সিটি লেভেলের একক হচ্ছে বেল বা ডেসিবেল, আর লাউডনেস লেভেলের একক হচ্ছে ফন, আর দিকে শোনও রয়েছে। ঠিক আছে, এবার ইন্টেন্সিটি কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একদম ইজি। দেখো, যদি সোর্স এর সাইজ বড় হয়, সোর্স বলতে কি সনক, একটা স্পিকার বড় আর একটা স্পিকার ছোট, তো অবশ্যই যেটা বড় সেখান থেকে বেশি এনার্জি পার ইউনিট এরিয়া দিয়ে ক্রস করবে এর তুলনায়। তাহলে যত সাইজ বড় হবে ইন্টেন্সিটি বাড়বে, একইভাবে লাউডনেসও কী হবে, বাড়তে থাকবে। অ্যাম্প্লিটিউড, আমরা জানি ইন্টেন্সিটি অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো অ্যাম্প্লিটিউড যদি দ্বিগুণ হয় ইন্টেন্সিটি হবে 4 গুণ, এ স্কোয়ার রয়েছে। আর কি ডিস্ট্যান্স, অর্থাৎ স্পিকার মানে সাউন্ড সোর্স আর কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে এই যে ডিস্ট্যান্সকে যদি আমি বলি আর, যত দূরে যাবে তত আস্তে শুনতে পাবে, তাহলে এখানে ইন্টেন্সিটি আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, এইভাবে ইন্টেন্সিটি কমতে থাকে। অর্থাৎ তুমি যদি ডাবল দূরত্বে যাও ইন্টেন্সিটি 4 গুণ, 1/4 হয়ে যাবে বেসিক্যালি। ডিস্ট্যান্স ডবল হয়ে গেলে ইন্টেন্সিটি 1/4 হবে। ডেন্সিটি অফ মিডিয়াম, যে মিডিয়ামে শব্দটা যাচ্ছে সেটা যদি ডেন্স হয়, মানে ডেন্সিটি যদি খুব হাই হয়, তাহলে ইন্টেন্সিটি অবশ্যই বেশি পাবে। কারণ কি, যেমন এক্সাম্পল যদি দিই, নাইট, রাতের বেলা কি হয়, টেম্পারেচার কম থাকে, টেম্পারেচার কম থাকলে বাতাসের ডেন্সিটি কি হয়, বাড়ে। তাই দেখবে রাতের বেলায় অনেক দূর থেকে কেউ কোনো শব্দ করলে সেটা কিন্তু এসে ঠিক পৌঁছে যায়, তাই না? একইভাবে দুটো বাক্স আছে, একটাতে বায়ু নিয়েছো আর একটাতে কার্বন ডাইঅক্সাইড নিয়েছো, CO2। তো দেখা যাবে কার্বন ডাইঅক্সাইডে যেহেতু বায়ুর তুলনায় ভারী এবং ডেন্স, তাই এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কিন্তু ইন্টেন্সিটি শব্দের বেশি হবে। আর কি ফ্যাক্টর রয়েছে, মিডিয়ামের ভেলোসিটি, মানে কি, ধরো শব্দ বাঁ দিক থেকে ডান দিক বরাবর এগোচ্ছে, একই সাথে যে মিডিয়ামে যাচ্ছে, ধরো জোরে বাতাস চলছে এবং সেই বাতাসও একই ডাইরেকশানে যাচ্ছে, তাহলে বাতাসও যদি একই ডাইরেকশান হয় এর সাথে, তাহলে অবশ্যই ইন্টেন্সিটি বাড়বে। কিন্তু উল্টো ডাইরেকশানে হলে ইন্টেন্সিটি কমবে। অর্থাৎ মিডিয়ামও যদি সেই দিকে যায় তাহলে ইন্টেন্সিটি বেড়ে যাবে। প্রেজেন্স অফ আদার অবজেক্ট, মানে কোনো ধরো গিটার, কীরকম গিটার হয়, অনেকগুলো স্ট্রিং থাকে, তাই না? তো কোনো একটা স্ট্রিংকে যদি প্লাগ করে ছেড়ে দাও সে ভাইব্রেট করবে, বাকি স্ট্রিংগুলোতেও কী হবে, ফোর্সড ভাইব্রেশন বা পরপোষ কম্পনের সৃষ্টি হবে, তার জন্য এরাও ভাইব্রেট করবে। অর্থাৎ অন্যান্য অবজেক্ট, অন্যান্য স্ট্রিংগুলো থাকার জন্য কিন্তু ইন্টেন্সিটি বেড়ে যাবে, কারণ এখানে ফোর্সড ভাইব্রেশন অ্যাক্ট করছে।
বা গিটারের দেখবে এই জায়গাটা ফাঁকা রাখা হয় যেখানটাতে হাত দিয়ে আঙুল দিয়ে আমরা প্লাক করি, তাই না? এবং ভেতরটা একটা বক্স থাকে, ফাঁপা বক্স, যার মধ্যে বায়ু থাকে। এটা ধরো গিটার, এর ভিতরটা ফাঁপা বায়ু থাকে। তো বায়ুটার একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি রয়েছে ওমেগা নট। তো যখনই গিটারটাকে মানে চালানো হয়, তো একটা ফোর্সড ভাইব্রেশনের ভিতরে বায়ুতে তৈরি হয়, তার জন্য ইন্টেন্সিটি বেড়ে যায়। মানে বেসিক্যালি ফোর্সড ভাইব্রেশনের জন্য তুমি শুনবে জোরে, তাই রাখা হয় ফাঁপা। নেক্সট পয়েন্ট হচ্ছে পিচ। তাহলে প্রথম পয়েন্ট পার করলাম, লাউডনেস এবং ইন্টেন্সিটি। দ্বিতীয় হচ্ছে পিচ। আর 3 নম্বর পয়েন্ট আমরা যেটা পড়বো সেটা কী ছিল জানো? টিম্বার বা কোয়ালিটি বা জাতি বা গুণ। পিচ কি? দেখো, দুটো সিঙ্গারের কথা আমি যদি বলি, একটা হচ্ছে রাহাত ফাতে আলি খান, যে গান গায় কিন্তু হাই পিচে, আমরা কথাটা ব্যবহার করি, হাই পিচে গান গায়। আরেকটা আমরা যদি বলি অরিজিৎ সিং, তার স্যাড সং যেগুলো, সেগুলো দেখবে একদম ধিমিয়ে ধিমিয়ে চলতে থাকে, লো পিচের গান। তাহলে সুরযুক্ত শব্দ সবকটাই যে বৈশিষ্ট্যের জন্য একই ইন্টেন্সিটি চড়া সুর আর খাদের সুরের মধ্যে পার্থক্য করা যায়, সেটাকে আমরা বলবো তীক্ষ্ণতা বা পিচ। এটা হচ্ছে চড়া সুর আর এটা হচ্ছে খাদের সুর, এর মধ্যে যে পার্থক্য আমরা করতে পারবো যার মাধ্যমে, সেটা কি বলা হয়? পিচ। এটা একটা বৈশিষ্ট্য, বোঝা গেছে? যেমন মেয়েদের, ফিমেল, এদের গলার পিচ কিন্তু হাই হয় অ্যাজ কম্পেয়ার টু ছেলেদের কিন্তু কম হয় পিচ। তীক্ষ্ণতা মেয়েদের গলার আওয়াজে বেশি, এবং এই তীক্ষ্ণতা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সির সাথে তীক্ষ্ণতার পার্থক্য দেখো। সবাই ভাবে যে পিচ মানেই ফ্রিকোয়েন্সি, না, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন ধরো তীক্ষ্ণতার যদি একটা বলি, যে হারমোনিয়ামে সা রে গা মা, বা হারমোনিয়ামের যে সুইচগুলো পরপর থাকে, যদি তুমি পরপর টিপতে থাকো একটা 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 করে বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে দেখবে কি হবে? পিচ বাড়তে থাকবে, মানে সাউন্ডের যে ফ্রিকোয়েন্সি সেটা বাড়তে থাকবে। একদম বাঁ দিকে যেটা থাকছে, এটা যদি বলা হয় সা, তার পরের সুইচটা যদি রে কে বোঝায়, তাহলে রে এর পিচ সায়ের থেকে বেশি হবে, বোঝা গেছে? আর শেষে যে সা থাকবে সেই প্রথম সায়ের হবে অষ্টক। আচ্ছা, কম্পাঙ্কের নর্মাল ফর্মুলা ডেফিনেশন আমরা জানি যে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণকম্পন হচ্ছে, সেটাই হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আর তীক্ষ্ণতা বা পিচ হচ্ছে সুরযুক্ত শব্দের একটা বৈশিষ্ট্য, যার জন্য চড়া সুর খাদের সুরের মধ্যে পার্থক্য করতে পারি। একইভাবে ফ্রিকোয়েন্সি কিন্তু একটা ফিজিক্যাল কোয়ান্টিটির একক রয়েছে হার্জ, তীক্ষ্ণতাও হচ্ছে এখানে একটা অনুভূতি, যেটাকে পরিমাপ করতে পারবো না। ফ্রিকোয়েন্সি কারণ, তীক্ষ্ণতা হচ্ছে তার ফল। কারণ ফ্রিকোয়েন্সি যদি বাড়ে অটোমেটিক্যালি পিচ বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি কমলে পিচ কমে যাবে। কম্পাঙ্ক যে কোনো শব্দেরও রয়েছে, শব্দেরও আছে, আলোরও কম্পাঙ্ক আছে। কেবলমাত্র সুরযুক্ত শব্দেরই তীক্ষ্ণতা রয়েছে, সুর বর্জিত শব্দের কোনো তীক্ষ্ণতা থাকে না। কম্পাঙ্কের মান তীব্রতা স্থায়িত্বের উপর নির্ভর করে না, কারণ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রাশি, কিন্তু তীব্রতা স্থায়িত্বের উপর তীক্ষ্ণতা নির্ভর করবে। কম্পাঙ্ক ইন্দ্রিয় নির্ভর নয়, তীক্ষ্ণতা হচ্ছে একটা বিশেষ অনুভূতি, শ্রবণ ইন্দ্রিয়, কানের একটা অনুভূতি। শব্দের কম্পাঙ্ক আলোর কম্পাঙ্ক সমার্থক, কিন্তু শব্দের তীক্ষ্ণতা আলোর বর্ণের সাথে তুলনা করতে পারি আমরা। নেক্সট লাস্ট পয়েন্ট, কোয়ালিটি বা টিম্বার, গুণ বা জাতি কী? এটা এক্সাম্পল দিচ্ছি। ধরো দুটো শব্দ রয়েছে, দুটো শব্দেরই ইন্টেন্সিটি এবং পিচ সেম, দুটোই হচ্ছে সেম। এবার তোমাকে যে বৈশিষ্ট্যের জন্য এই দুটো শব্দকে তুমি আলাদা করতে পারবে, সেটা কি বলা হয়? কোয়ালিটি বা টিম্বার। ধরো এক্সাম্পল দিচ্ছি, কুমার শানু একটা গান গাইছে, একই গান ধরো দুজনে গাইছে, আর একটা যে উদিত নারায়ণ, ঠিক আছে? তো দুজনকারই যে গানটা গাইছে তার ইন্টেন্সিটি এবং পিচ দুটোই সেম, তাহলে তাও তুমি গানটা শুনে বলে দিতে পারবে গানটা কে গাইছে। এই যে তুমি বলে দিলে যে বৈশিষ্ট্যের জন্য, সেই বৈশিষ্ট্যটাকেই বলা হচ্ছে কোয়ালিটি বা টিম্বার। বা একটা সাউন্ড চলছে যার ইন্টেন্সিটি পিচ সেম মানে ফ্রিকোয়েন্সি সেম বলতে পারো, ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি সেম। তো ওই যে সাউন্ডটা আসছে সেটা বাঁশি থেকে আসছে না হারমোনিয়াম থেকে আসছে
না তবলা থেকে আসছে? যে বৈশিষ্ট্যের জন্য তুমি বলে দিতে পারলে সেটা কি বলা হচ্ছে? কোয়ালিটি বা টিম্বার। সংজ্ঞাটা কি বলছে? শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্ণতাযুক্ত স্বরগুলির মধ্যে পার্থক্য করা যায়, তাদের আমরা সুরযুক্ত শব্দের গুণ বা জাতি বলি। যেমন সেতার, গিটার, হারমোনিয়াম, বেহালা, বাঁশি প্রভৃতি থেকে যে একই সুর যদি বেরোয়, তাহলে আওয়াজ আমরা কিন্তু চিনতে পারবো। কিন্তু প্রত্যেকটা বাদ্যযন্ত্রের ওয়েভ ফর্ম আলাদা আলাদা হয়। যেমন এখানে সুরশলাকাকে যদি সুরশলাকার বাহুকে যদি বাজানো মানে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, টুং করে যে শব্দটা হবে সেটা SHM করবে, মানে তার নেচার। এটাই যদি অন্য বাদ্যযন্ত্র হয় বেহালা, সেটা কিন্তু একটা ট্রায়াঙ্গুলার ফর্মের ওয়েভ ফর্ম করছে। পিয়ানো, এটা একটা বিভিন্ন ধরনের ওয়েভ ফর্ম সে করছে। একইভাবে গিটারের আলাদা ওয়েভ ফর্ম হবে, কিন্তু ফ্রিকোয়েন্সি সেম, ইন্টেন্সিটিও সেম। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কোয়ালিটি বা টিম্বার। ক্লিয়ার? লাস্ট প্রথমে যেটা পড়েছিলাম সুরযুক্ত আর সুরবর্জিত, তাদের মধ্যে একটা পার্থক্য দেখে নিই। দেখো কি বলছে। সুরযুক্ত শব্দ বা মিউজিক্যাল সাউন্ড শনকের নিয়মিত বা পর্যাবৃত্ত কম্পনের ফলে সুরযুক্ত শব্দের সৃষ্টি হয়, আর শনকের অনিয়মিত বা অপর্যাবৃত্ত কম্পনের ফলে সুরবর্জিত শব্দের সৃষ্টি হয়। সুরযুক্ত শব্দ শুনতে ভালো লাগে, আর শ্রুতিকটু সুরবর্জিত শব্দ। সুরযুক্ত শব্দের নির্দিষ্ট একটা প্রাবল্য মানে লাউডনেস একটা থাকছে, কিন্তু সুরবর্জিত শব্দের নির্দিষ্ট লাউডনেস থাকে না, কারণ সাউন্ডটাই তো একদম হ্যাপাজার্ড। সুরযুক্ত শব্দের মূল সুর ও অন্যান্য উপসুরগুলো থাকবে নির্দিষ্ট সেটা, কিন্তু সুরবর্জিত শব্দের নির্দিষ্ট মূল সুর বা উপসুর থাকে না, কারণ সমস্ত ফ্রিকোয়েন্সি মিক্সড আপ থাকে এখানে। 5 নম্বর, তীক্ষ্ণতা সুরযুক্ত শব্দের একটি বিশেষ ধর্ম, মানে পিচ যেটা, সেটা সুরযুক্ত শব্দের বিশেষ ধর্ম। সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা মূল সুরের কম্পাঙ্ক দিয়ে নির্ধারিত হয়। এই যে পিচ, সেটা কিন্তু ওই স্বরের মধ্যে থাকা যে মূল সুর বা ফান্ডামেন্টাল টোন, সেটা দিয়েই নির্ধারিত হয়। আর সুরবর্জিত শব্দের কোনো নির্দিষ্ট তীক্ষ্ণতা থাকে না। সুরযুক্ত শব্দের একটা জাতি থাকে, জাতি মানে কি? কোয়ালিটি বা টিম্বার, লাস্টে যেটা পড়ালাম। আর সুরবর্জিত শব্দের কোনো জাতি বা টিম্বার থাকে না। ক্লিয়ার হলো? তো আজকে ভাইব্রেশন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট চ্যাপ্টারে আমরা ওয়েভস, ট্রাভেলিং ওয়েভ বা প্রোগ্রেসিভ ওয়েভ, তার ইকুয়েশন বার করব।